আবারও বাড়ছে তিস্তা, পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে দেশের মধ্যাঞ্চল সহ অনেক জেলায় বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে উপকূলীয় এলাকা সহ কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রামে জোয়ারের পানি ঢুকেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দায় খারনই ও নাজিরপুর ইউনিয়নে রোববার রাতে পাহাড়ি ঢলে একাধিক গ্রাম ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সড়ক পানির নিচে থাকায় চলাচলে দুর্ভোগ হচ্ছে। সোমবার সকালে কলমাকান্দা পয়েন্টে উবদাখালী নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পদ্মায় পানি বেড়ে আবার ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোলিং করা ছিল সেটা পানিতে ডুবে গেছে, আবার জিও ব্যাগ ফেলছে, আবার পানি গেছে, আবার করছে। কিন্তু আজকে আসলাম, আজকে দেখে আবার ওই কোনায় জিও ব্যাগ উপরে পানি উপরে উঠে গেছে। এখন আজকে যদি মেরামত না করা হয় তাহলে আবার দুর্ভোগ করতে হবে। এই যে দেখেন পরিস্থিতি, প্রত্যেকটা লোকিত। আমরা তো পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা অনেক। সিরাজগঞ্জে টানা 6 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় যমুনার পানি 82 থেকে 85 সেন্টিমিটার বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অন্তত 31টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। সোমবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এ কারণে তিস্তা ব্যারেজের 40টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীর কলাপাড়ায় সোমবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কলাপাড়ার 4টি প্রধান নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। যতক্ষণে পানি শেষ না হয় ততক্ষণে আমরা ঘরে বসে থাকি। মানে অসুস্থ থাকলেও ঘরে বসে থাকতে হয়, কোনো চিকিৎসা যাইতে পারি না, রাঁধতে পারি না, চুলোমুলো সবকিছু পানিতে তলাইয়ে গেছে, ভেঙে গেছে। কৃষি তো হয় নাই, অনেক শত শত একর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি হয় না। এই যে বেড়িবাঁধ, নিজেদের অর্থায়নে এই বেড়িবাঁধ বাঁধা হয়, নিজেদের টাকা দিয়ে কৃষি লোকেরা উঠিয়ে, কিন্তু হচ্ছে এই বেড়িবাঁধ স্বাভাবিক জোয়ারই ভেঙে যায়। স্বাভাবিক জোয়ারে ভেঙে যাওয়ার ফলে প্রায় 250 থেকে 300 পরিবার জোয়ারের সময় একদম পানিবন্দী থাকে। পিন্টু হাজং, 71। পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রধান 4টি নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। সেখানকার সে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, পানিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সব মিলিয়ে জানাবেন। শুভ সকাল চৈতি। আপনাকে যদি ক্ষয়ক্ষতির একটি তথ্য দিই, সেটা হচ্ছে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কলাপাড়া এই মুহূর্তে যে পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন বেড়িবাঁধ, সুলিজ, কালভার্ট ভেঙেছে, তাতে যা যদি মেরামত করা হয় তাতে অন্তত 100 কোটি টাকা বরাদ্দ দরকার। কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসনের 1 টাকাও বরাদ্দ নেই। তো সেই হিসেবে আপনি বুঝতেই পারছেন যে বর্তমানে যে কলাপাড়ার হাজিপুর, লন্দা, পশ্চিম লন্দা গ্রামে যে বেড়িবাঁধ, তারপরে করমজাতলা বেড়িবাঁধ যে ভেঙেছে, এগুলো সংস্কারে মূলত সরকারের কোনো তহবিল না থাকায় কিন্তু এগুলো যে ভেঙে যাওয়া বাঁধ, সুলিজ, কালভার্ট এগুলো কিন্তু মেরামত করা সম্ভব হচ্ছে না। এই কারণে যে দুর্ভোগ সেটা হচ্ছে যে এখানকার মানুষের যে তলিয়ে থাকা, সেটা কিন্তু আসলে এখন প্রতিদিনের অভ্যাস। এই মুহূর্তে যদিও বৃষ্টি নেই, গতকাল রাত থেকে কলাপাড়ায় বৃষ্টি হয়নি এবং নদীর পানিও কিছুটা কমেছে। তবে আবহাওয়ার অধিদপ্তরের যে পূর্বাভাস, সেটা কিন্তু যে আগামী 5 দিন কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সেই হিসাবে কিন্তু বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমার জোর যদি হয় তাহলে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে এবং পানির উচ্চতা বাড়বে। সেক্ষেত্রে এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু ক্ষয়ক্ষতি হতেই থাকবে। কিন্তু তাদের মূলত তাদের যে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে যে বেড়িবাঁধ, কালভার্ট এবং সুলিজ দরকার, সেটি আসলে এখন পর্যন্ত সংস্কারের উপজেলা প্রশাসন তালিকা তৈরি করে পাঠালো, কিন্তু এখন পর্যন্ত সরকারি বরাদ্দ না থাকায় কিন্তু মূলত কার্যত কোনো ধরনের
কাজ শুরু হবে। আর আপনি যে ত্রাণ তহবিলের কথা বলছেন, এখানকার মানুষ মূলত ত্রাণ চান। এখানকার মানুষ যে অবস্থায় কথা বলছে, তারা বলছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই অবস্থায় রয়েছে যে ঝড় জলোচ্ছ্বাস হলেই তারা কিন্তু দুর্ভোগে পড়ে এবং পানিবন্ধ হয়ে পড়ে। এখানকার মানুষের দাবি হচ্ছে যে তারা উঁচু বাঁধ, দীর্ঘস্থায়ী বাঁধ এবং যে সুলিজগুলো হয় সেগুলোকে প্রশাসনের নিয়ন্ত্রণে রাখা দরকার। কারণ এগুলো সরকারের নিয়ন্ত্রণে না থাকায় কিন্তু যে অবস্থা সৃষ্টি হচ্ছে, যে সুবিধাভোগীরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো সুলিজ কালভার্টগুলো ব্যবহার করায় কিন্তু তারা যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার পরিণাম দুর্ভোগ পোয়াচ্ছে কিন্তু এখানকার মানুষ। তারা আরেকটি বিষয় বলছেন যে উপজেলা প্রশাসনের এখন অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা করে কিন্তু এগুলো যে মেরামতের একটা উদ্যোগ নেওয়া দরকার। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কলাপাড়ার যে দুর্যোগ কবলিত যে এলাকাগুলো হচ্ছে পশ্চিম লোন্দা এবং মধ্যম লোন্দা গ্রামে যে বেরিয়ে সড়কটি ভেঙে গেছে, এই সড়কটি যদি সংস্কার করে দ্রুত উদ্যোগ না হয় তাহলে কিন্তু এখানকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি মধ্য লোন্দার যেখান থেকে কিন্তু কয়েকটি গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ এবং এখান থেকে পার্শ্ববর্তী উপজেলায় কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। এই সড়কটি যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু সেটি কিন্তু শুনছিলাম আমরা রাজু আপনার কাছ থেকে, আপনি জানাচ্ছিলেন পটুয়াখালীর কলাপাড়ার বন্যা অবস্থার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, পানি বিপদসীমার কতটুকু দূরত্বে রয়েছে? নদীর তীরবর্তীদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? যদি প্রথমে জানিয়ে রাখি যে দেশের যে আপনার সক্রিয় যে মৌসুমী বায়ু, সেটি কিন্তু আপনার চলমান, একেবারে চলমান রয়েছে, যার কারণে কিন্তু আপনার দেশের যে অভ্যন্তরে যে বৃষ্টিপাত সেটি কিন্তু আপনার অব্যাহত রয়েছে। সেই সাথে নদীর উজান অংশেও আপনার ভারী বৃষ্টিপাত সহ যে উজানের ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু আপনার খালি শুধু তিস্তা না, তিস্তা সহ যে আমাদের বুড়িতিস্তা, চালকাটা সহ অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে, প্রত্যেকটি নদ নদীর পানি গতকাল থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই মুহূর্তে যেটি রয়েছে সেটি হচ্ছে সকল নদ নদীর পানি আপনার বিপদসীমার নিচে রয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি, যেটি গতকালকে সারাটা দিন 5 থেকে 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলো, বর্তমানে আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত আপনার বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, যেহেতু উজানের ঢল কিছুটা আপনার কম আসছে, যার কারণে কিন্তু আপনার নদীর পানিটাও বিপদসীমার নিচে রয়েছে। তবে তারা পর্যবেক্ষণ করছে যে কোনো মুহূর্তে যদি নদীর পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা তাদের সার্বিক প্রস্তুতি তারা কিন্তু আপনার রেখেছে। এর পাশাপাশি যে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারাও কিন্তু তাদের যে সার্বিক প্রস্তুতি, বন্যা যদি আসে, নদীর ঢল যদি আসে, সেক্ষেত্রে যদি বন্যার সৃষ্টি হয় সেটিও তারা কিন্তু আপনার পর্যবেক্ষণে রেখেছে এবং তারা কিন্তু সার্বিকভাবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে তাদের কিন্তু উদ্ধার কার্য করার জন্য সব মিলেই আপনার প্রস্তুতি কিন্তু আপনার তাদের রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী যে নদীর পানি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেটি কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে বিপদ সীমা অতিক্রম করার এই মুহূর্তে সম্ভাবনা নেই, যার কারণে কিন্তু আপনার নীলফামারীর যে নিম্ন অঞ্চলগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। চৈতি। বিজয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হয়ে সেখানকার তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ছাতকের সুরমার পানি বিপদসীমা অতিক্রম করলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, বৃষ্টির কারণে সুরমার পানি বাড়লেও বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ নদীর পানি আরো বাড়তে পারে, এতে নদী তীরের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি হতে পারে বলে জানানো হয়েছে।
পাহাড়ি ঢলে নেত্রকোনার কর্মকান্দায় খারনই এবং নাজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ডুবে গেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কতগুলো গ্রাম ডুবে গেছে? বন্যা কবলিতদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। শুরুতে যদি বলি, নেত্রকোনায় আকস্মিক পাহাড়ি দল প্রতি বছরই আসে, তবে এবছর এটা হঠাৎ করে একটু বেশি পরিমাণে আসছে, যেটি কলমাকান্দা উপজেলার 3টি ইউনিয়ন মূলত প্লাবিত হয়েছে। আমরা গত কালকে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। কলমাকান্দা উপজেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে যে এই আকস্মিক পাহাড়ি দলে মূলত কলমাকান্দার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি দলের যে বিষয়টি, এটি মূলত 1 থেকে 2 ঘন্টায় পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। এত পরিমাণ পানির চাপ বাড়ে যাতে মূলত রাস্তাঘাট ভেঙে নিয়ে চলে যায়। আমরা কালকেও এই বিষয়টি দেখাচ্ছিলাম যে পাহাড়ি ডলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন আমাদের যেটি বলেছে যে 20টি গ্রামের মূলত পুরো গ্রামেই কোথাও প্লাবিত হয়নি। কোথাও দেখা গেছে যে একটি গ্রামের কিছু অংশ, কোথাও দেখা গেছে একটি গ্রামের মাঝখানের অংশ, এভাবে প্লাবিত হয়েছে। এতে মূলত জনভোগান্তিতে পড়েছে, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় কোথাও কোথায় শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছি একটি শিক্ষা প্রতিষ্ঠানের 2টি কক্ষ পাহাড়ি ডলে ভেঙে নিয়ে গেছে। এছাড়া কোথাও মসজিদ, কোথাও দেখা গেছে কবরস্থান প্লাবিত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে পাহাড়ি ডলের পানি কমতে শুরু করেছে গতকাল থেকেই। গতকাল আমরা যখন সরজমিনে অবস্থান করছিলাম তখনই দেখছিলাম যে 2 ঘন্টার ব্যবধানে বেশ পানি কমেছে। তবে শঙ্কার বিষয় হলো আজ গত রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মেঘালয়ে, পাশাপাশি নেত্রকোনাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখনো বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা শঙ্কা জেগেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এভাবে যদি 24 ঘন্টা বৃষ্টিপাত থাকে তাহলে পাহাড়ি ডলের সংখ্যাটা আরও বেড়ে যাবে। আর এখনো পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি, দুর্গাপুর এবং কলমাকান্দার কিছু অঞ্চলে এখনো পাহাড়ি ডলের পানি প্রবেশ করছে, যেটি শঙ্কার বিষয়। যদি এভাবে বৃষ্টিপাত থাকে এবং মেঘালয়ের পানি প্রবেশ করতে থাকে তাহলে নেত্রকোনার কলমাকান্দার উবদাখালী নদীর আশপাশে বন্যার সংখ্যা জাগবে। আরেকটি বিষয় যদি জানাই যে নেত্রকোনা কলমাকান্দা উবদাখালী নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত এবং পাহাড়ি ডল অব্যাহত থাকতে এই পানি বৃদ্ধি পেয়ে আশেপাশে জনভোগান্তির সৃষ্টি করবে। এবং প্রশাসন আমাদের যেটি বলছে, প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। চৈতি। সাগর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। এদিকে পদ্মার তীব্র স্রোতে নির্মাণের 1.5 মাসে ভেঙে গেল মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। এতে বিপাকে এলাকার মানুষ আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের রাত কাটছে নির্ঘুম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ বদলই এই ভাঙনের কারণ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল রবিবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধে। মুহূর্তেই ভেঙে যায় 50 মিটার অংশ। তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি। এরপর থেকে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা সবাই মনে করেন ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ করে ভাঙা শুরু হয়েছে। নদী ভেঙে যেতেছে, এই হইতেছে, আমরা তো ঘুমাইতে নেই, ঘর আসলে একটা ভাঙে লেগে গেছে। এই যে সরকারি বাঁধ দিল, রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল, সরকারের কোটি কোটি টাকা নষ্ট হইলো। সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যেন এই বাঁধটা যেন স্থায়ী হয়। এলাকার মানুষ জানান, লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত এলাকা রক্ষায় 2021 সালে 9.10 কিলোমিটার বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণের মাত্র 1.5 মাসের মাথায় বাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। আর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে লৌহজংয়ের অর্ধেকেরও বেশি এলাকা। তাদের অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এই ভাঙন। বর্ষা যখন আরো বেশি দিন যাবে তখন তো এই বাঁধ তো টিকে রাখা সম্ভব হবে না। 3 ভাগের 2 ভাগে কিন্তু পদ্মা নদীতে বিলীন হওয়া, তাও 3 ভাগের 1 ভাগ যা আছে সেটা যদি এখন বিলীন হয়ে যায় তাহলে আর গাউদিয়া ইউনিয়নের যে গাউদিয়া গ্রামটা এটাই আর থাকবে না। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ নদীর স্রোতের গতিপথ বদলে যাওয়াতেই এই বিপত্তি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
ঠিকাদার প্রতিষ্ঠান যে একটা ব্লক বা একটা বস্তা কম দিবে, কম ফেলবে, এটা সুযোগ নেই। তো যেহেতু বন্যাকালীন সময় পানি বাড়তেছে দ্রুত, ভাঙন যেন আরো বৃদ্ধি না পায় এই কারণে সাময়িকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আবার আগের মতো কাজ করে দেওয়া হবে। ভাঙন কবলিতরা বলছেন, এখনই স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে গাউদিয়া ইউনিয়নের হাজারো বসতভিটা, স্কুল, মসজিদ আর বাজার নদীতে বিলীন হয়ে যাবে। মনিরা কাজরি, ৭১। পদ্মার তীব্র স্রোতে ভেঙে গেছে মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে, এবং এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। যদি আপনাকে শুনতে পাচ্ছি, যে বিষয়টি বলতে হয় যে মুন্সিগঞ্জ জেলার যে টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলা, এই যে উপজেলা এখানে 9.4 কিলোমিটার যে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন, সে প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ যদিও 25-এ এই প্রকল্পটি পুরোপুরি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু নানান জটিলতার কারণে সেটা 27শে ডিসেম্বর পর্যন্ত তারা বর্ধিত করেছে। সেক্ষেত্রে এই যেই জায়গাগুলো জুড়ে এখনো কিন্তু এটা গাউদিয়ার শুধু একটি অংশ নয়, এছাড়া কিন্তু সামুরবাড়ি আরেকটি অংশ ভেঙে গিয়েছে। সেই জায়গাগুলোতে এখন তারা ডাম্পিং বালুর যে জিও ব্যাগ, সেই জিও ব্যাগে ডাম্পিং আপাতত আসলে এটা প্রতিরোধ করছে বা রক্ষা করার চেষ্টা করছে। স্থানীয়দের বিষয়টি যেমন আপনি জানতে চাচ্ছেন, স্থানীয়রা বলছেন যে এই যেই তারা দিনের পর দিন বাস্তুহারা হয়ে গেছে। যদি বলি যে লৌহজং উপজেলা কিন্তু অর্ধেক অংশ ইতিমধ্যে নদীগুলো বিলীন হয়ে গেছে এবং টঙ্গিবাড়ি উপজেলা প্রায় 20% নদীগুলো বিলীন হয়ে গেছে। যারা বাস্তুহারা এবং যাদের সামান্য কিছু বাকি অংশ রয়েছে, তারা কিন্তু স্বপ্ন দেখেছে, তারা বাঁচবার স্বপ্ন দেখেছে, তারা সুন্দরভাবে জীবনযাপনের স্বপ্ন দেখেছে। যখন এই স্থায়ী বাঁধটি নির্মাণ হয়েছে, তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সবকিছু যেন ঘুরে বালি হয়ে গেছে। কারণ এই নির্মাণের 1.5 মাসেই যেখানে আসলে এই ঘটনাটি ঘটলো, সেখানে তারা আশা বুকে বাঁধতে পারছেন না, কারণ তাদের বাড়িঘর অনেকে সরিয়ে নিতে শুরু করেছে। তারা যেমনটি বলছেন যে নিম্নমানের কাজের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্লক অর্থাৎ স্থায়ী বাঁধ নির্মাণ করতে হলে সর্বপ্রথম নদীর তল যেটা আসলে নদীর সংরক্ষণের যে বিষয়টি বা তীর সংরক্ষণের যে বিষয়টি থাকে, সেটা কিন্তু তলদেশে জিও ব্যাগ বালু ভর্তি করে আগে সেই অংশটি সুরক্ষা করা হয়। এর উপরে কিন্তু আরেকটি বিষয় থাকে, সেটা হলো যেটা আপনার টেক্সটাইলের যে শীট, সেই শীট দিয়ে এবং বালু দিয়ে আরেকটি অংশ দিতে হয়, তার এই ব্লকগুলো ফেলতে হয়। এই জায়গাগুলো যদি আসলে কোনোভাবে কোনো গ্যাপ আছে কিনা বা ফাঁকি আছে কিনা, সেটি থেকে আসলে এখানকার স্থানীয়রা বেশি দাবি করছেন। বলছে যে এই ধরনের কোনো গ্যাপ নেই বা এই ধরনের কোনো ফাঁকা নেই, সুযোগ নেই, কারণ তারা এমনটি পথে দাবি করছেন। আসলে জসিম, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি জানাচ্ছিলেন পদ্মার তীব্র স্রোতে যে ভেঙে গেছে মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে শেরপুরের প্রধান নদ নদীর পানি। সোমবার সকাল থেকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ঝিনাইগাতির মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিন নালিতাবাড়ীর বাঘবের ইউনিয়নের সন্ন্যাসী ভিটার নয়াপাড়া গ্রামের একটি স্টিল ব্রিজ পানির তলে ভেসে যায়। ওই সময় ব্রিজের উপর শিশু সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদী পার হচ্ছিলেন। পানির তীব্র স্রোতে ব্রিজের সাথে তারাও ভেসে যান, তবে কিছু দূর পর শিশুসহ সকলেই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার সকালে চিল্লাখালী নদীর পানি বিপদসীমার 324 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলে তা কমে 54 সেন্টিমিটার হয়। এছাড়াও সোমেশ্বরী ও মহারশী নদীর পানিও বিপদসীমার উপরে রয়েছে। মানিকগঞ্জে টানা বৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লোকসানে পড়েছেন জেলার অন্তত 5000 কৃষক। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়া হবে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে আছে মানিকগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি। এতে করলা, শসা, বেগুন, লাউ, পেঁপে সহ বিভিন্ন মৌসুমী সবজি, কাঁচামরিচ ও রূপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, অন্য বছরের তুলনায় এবার আগাম বৃষ্টিপাত শুরু হয়। এতে পরিপক্ক সবজিগুলো তোলা যায়নি। খেতে নষ্ট হয়েছে শসা, করলা, লাউ, চিচিঙ্গা, ঢেঁড়স সহ নানা জাতের সবজি। এক পাখি লাউ ক্ষেত করছি ভাই, বৃষ্টিতে পুরা একবার তলিয়ে গেছে। কহি লাগাইছিলাম, ধুন্দুল লাগাইছিলাম, সব বৃষ্টির পানিতে মারি গেছে। কহি খাতে কেবলই জাংলা উঠেছি, 30,000 টাকা খরচ কহি খাতে, মানে আর খরচ আর ওঠে নাই, কেবলই ধরন্ত ধরছে ওই সময় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ক্ষতি পোষাতে কৃষি অফিসের পরামর্শ সহ সরকারিভাবে আর্থিক সহযোগিতা চেয়েছেন কৃষকরা। আমাদের যে ক্ষতিগুলো হয়েছে, যদি সরকার আমাদের এই ক্ষতি পূরণ করার জন্য একটা পদক্ষেপ নিত, তাহলে কি আমাদের জন্য ভালো হইতো আর কি। লসে আছে, পোষানো তো লস, ঠিক আছে, কৃষকের মাথায় বাড়ি আর কি। মানে সরকারের থেকে যদি সবার একটু দেখে, সাহায্য করে। চাল কুমড়া তারপর কহি বলছিলাম, কহি কিছু নষ্ট হয়ে গেছে, আবার কুমড়াও নষ্টের পথে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় কমপক্ষে 5075 জন কৃষকের বিভিন্ন সবজি সহ মোট 241 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। নির্দেশনা পেলে প্রণোদনা সুবিধা দেওয়া হবে। আমরা আশা করছি এই সমস্ত কৃষক অতি শীঘ্রই পুনর্বাসনের আওতায় আসবে এবং তারা যাতে এই ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। টানা বর্ষণে জেলায় আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 3,19,00,000 টাকা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা 14টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পেয়ে এরই মধ্যে 4টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি সিলগালা করা হয়েছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সব কাগজপত্র থাকা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স মিলছে না। তারেক আহমেদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজদের প্রতিবেদন। সিলেট নগরীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে শহরতলির চারদিকে তাকালেই দেখা মেলে চকচকে ঝকঝকে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের। কিন্তু এসব সেবামূলক প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। সরকারি নিয়মনীতি না মেনে বছরের পর বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই 14টি হাসপাতাল অবাধে তাদের চিকিৎসা সেবা চালিয়ে আসছে। অবশেষে এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিলেট জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আর এরই মধ্যে অভিযানও শুরু হয়েছে। এই 14টি হাসপাতালের বেশ কিছুদিন যাবৎ তাদের যে লাইসেন্স নবায়ন যেটা করার কথা সেটা তারা করা হয়নি। বিভিন্ন কারণ আছে, অনেকে হয়তো আবেদন করেছেন কিন্তু নবায়ন হয়নি। তো বিভিন্ন কারণে এটা নবায়ন হয়নি। আর যেহেতু নবায়ন হয়নি, তো ধরে নিতে হবে আমাদের এদের কার্যক্রমটা অবৈধ। তবে হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন কাগজপত্রের সংকট থাকায় তারা ঠিক সময়ে নবায়নের আবেদন করতে পারেনি। বর্তমানে তাদের আবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। আমি নারকোটিক সার্টিফিকেট আমি গত মাসে পাইছি। গত মাসে পাওয়ার সাথে সাথে আমি আবেদন করছি 22-23 আবেদন করার পরে এই সার্টিফিকেট আওয়ার পরে আমার 24-25 পর্যন্ত আমার ব্যাংক চালান জমা দেওয়া। আমরা তো কাগজপত্র জমা দিই, আমরা জানি যে স্বাস্থ্য ভিজিটে আসলে পরে পর্যায়ক্রমে রিনিউয়েশন হয় আর কি, একটা পরে একটা করে। আমরা এর মধ্যে আর যোগাযোগ করি নাই। এ বিষয়ে সিলেট জেলা প্রশাসন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পাওয়ার পরপরই নগরীর 4টি হাসপাতালে অভিযান চালিয়ে বড় ধরনের জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারে আমরা গতকালকে দুটোতে অভিযান করেছি, আজকে দুটোতে অভিযান করেছি। একটা ইতিমধ্যে সিলগালা হয়েছে এবং যাদের আবেদন পেন্ডিং আছে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি লাইসেন্স নবায়ন না করে, তাহলে পর্যায়ক্রমে সবগুলোই আপনার সিলগালা করে দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একে একে সবকটি অবৈধ হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হবে। হুসাইন আহমেদ সুজদ, 71, সিলেট। কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন যানবাহনে চলছে ভাড়ার নৈরাজ্য। শহরে কিংবা মহাসড়কে, এমনকি গ্রামের বিভিন্ন সড়কেও যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।
একটু বৃষ্টি কিংবা রোদ হলেই মাত্র 10 টাকার ভাড়া হয়ে যায় দ্বিগুণ, কখনো কখনো বা 3 গুণ। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীরা। আলামিন টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র কিশোরগঞ্জের ভৈরব, যে কারণ এই শহরে প্রতিদিন হাজার হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এই সুবাদে দীর্ঘদিন ধরে ভৈরব শহরে এবং ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে নানা অজুহাতে 2 থেকে 3 গুণ ভাড়া আদায় করছে। ভৈরব স্টেশন থেকে ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত 10 টাকার ভাড়া 20 টাকা বা 30 টাকা নেওয়া হয়। এটা আমাদের জন্য একটা হ্যারাস এবং আমরা সাময়িক অসুবিধায় পড়ে যাই, আর্থিক সমস্যায় পড়ে যাই। যারা রেগুলার যাতায়াত করে রাস্তা দিয়ে, তাদের জন্য অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে যায়। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সড়কের মোড়ে এবং বাসস্ট্যান্ডে ভাড়া আদায়ের তালিকা টানানো হলেও মানছে না কেউ। সুযোগ পেলেই ছিঁড়ে ফেলছে ভাড়ার তালিকা। এতে ভৈরব থেকে কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। একই চিত্র উপজেলার বিভিন্ন গ্রামের সড়কগুলোরও। এত লোকের যে প্রেশারি করতেছে, মানুষ তো বাজেট নিয়ে বাইর হয় যে আমি অমুক খান যাবো, এত টাকা আমার খরচ, সেখানে দেখা যাচ্ছে ডাবল খরচ। এখন ভাড়া 80 টাকা, 70-80 টাকা বাড়া আছে। মানে আমরা প্যাসেঞ্জার বিরত হলে আমরা যাইতেও কেন বাড়াইছি এটা তার আমরা বলতে পারবো। এদিকে চালকরা বলছেন গাড়ির যন্ত্রাংশ ও দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাই বাধ্য হয়ে সামান্য ভাড়া বাড়িয়ে নিতে হচ্ছে। আমরা 10টার ভাড়া গাড়ি 20টা লই, আর ভাই তুমি এটা দেন না, আমরা জিনিস এমন যন্ত্র মাত আছে, ওই কারেন্ট বিল বাড়াইছে আবার 40 পয়সা ইউনিটে বাড়াইছে। আমরা তো ভেড় আছে, একটা নাটের দাম আছে 5 টাকা, অনেকে 15 টাকা, তাহলে আমরা কি নিয়ে বলবো? ভাড়া তো কিছু পারবো। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এভাবে যদি যাত্রীদেরকে ক্রমাগত জিম্মি করা হয় এবং ভাড়া বেশি নেওয়া হয়, খুব শক্ত ধরনের জরিমানা, প্রয়োজনে জেলও কিন্তু দেওয়া হবে। এবং এই বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা, এটাকে অবশ্যই থামাতে হবে এবং ন্যায্য যে ভাড়া, সেই ভাড়াতে যাত্রীদেরকে পরিবহন করতে হবে। যাত্রী ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্য বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই দাবি এই পথে চলাচলকারীদের। আল ইমরান, ৭১। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম নামের এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত রাকিবুল ভোলাহাটে রিক নামের একটি এনজিওর মাঠকর্মী। রবিবার শিশুটি তার নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে রাকিবুল বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো সরকারি ইমারত নির্মাণ আইন মানছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার চট্টগ্রাম নগরীর একাধিক বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন সিডিএ কর্মকর্তারা। পরে তারা জানান, জিএসি মোড়, প্রবর্তক ও মেহেদিবাগ এলাকার বেশিরভাগ হাসপাতালে পার্কিংয়ের জায়গায় দোকান, গ্যাস সিলিন্ডার ও ময়লার স্তূপ রাখা হয়েছে। এছাড়া রোগীদের যাতায়াত ও হাসপাতালের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে মূল সড়ক। এতে প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এ সময় দ্রুততম সময় সব বেসরকারি হাসপাতালগুলোকে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেয় সিডিএ। তা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। দেশীয় সাহিত্য সংস্কৃতিকে ধারণ ও বিকশিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সোমবার নরসিংদী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় জেলা শিল্পকলা একাডেমির অবস্থা ও নোংরা পরিবেশ দেখে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাটে ব্যস্ত ছিল, দেশের সংস্কারে কোনো কাজ করেনি। মানুষের বা জনগণের কল্যাণের জন্য কোনো কাজ না করায় তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতাও ছিল না। অনুষ্ঠানে জেলার 59 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 8টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।
আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা বিকশিত করতে চাই, যার কারণে আমাদের বিদেশি সংস্কৃতিকে আমরা পরিহার করে আমাদের দেশের সংস্কৃতি কৃষ্টি কালচারকে আমরা যেন আমরা বুকে লালন করি, ধারণ করি, এবং এটাকে আমরা এই প্রজন্মে এই প্রজন্মকে আমরা তুলে ধরি আমাদের ঐতিহ্যকে। সেই ঐতিহ্যকে আমাদের কৃষ্টি সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সবাইকে, প্রশাসন থেকে আমাদের সবাইকে, যারা আমরা সমাজসেবী, রাজনীতিবিদ, সবাইকে আমাদেরকে এইভাবে এগিয়ে আসতে হবে। দেশের 4 জেলায় ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের প্রত্যেককে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 2023 সালের 21 মার্চ চট্টগ্রামের পাহাড়তলীতে 10 বছর বয়সী শিশু আবিদা সুলতানা আইনিকে বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে আসামি রুবেল। পরে ব্যর্থ হয়ে তাকে হত্যার পর মৃতদেহ গুম করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সাইফুর রহমান আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং 302 ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে এবং 5,000 টাকা অর্থদণ্ড, অপহরণের কারণে 7 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড এবং 9(4) খ ধারায় ধর্ষণের চেষ্টার কারণে 10 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। 2022 সালে মাগুরার শ্রীপুর উপজেলায় বাঁশঝাড় থেকে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা হাসান শেখকে আসামি করে থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ 4 বছর পর হাসান শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। আদালতে 11 জন সাক্ষী হয় এবং সাক্ষীরাও সম্পূর্ণ ঘটনা বর্ণনা করার পরে আইও সাহেব এবং সাক্ষী এবং এফআইআরের বক্তব্য সঠিক হয়, এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে। এর রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন শিশুটির মা। আজ 5 বছর ধরে কেস টানতেছি, কেস টানার পরে মৃত্যুদণ্ড ফাঁসি রায় ঘোষণা করেছে, এতে আমি খুব খুশি হয়েছি। জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ হনুফা বেগমকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী হাফিজুল আফজালকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অন্যদিকে সদর থানায় অপহরণ মামলায় 3 আসামি শামীম, শিপন ও জালালকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে গোয়ালপাড়া গ্রামের স্কুল ছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। 2023 সালের 21 ডিসেম্বর মরিয়ম খাতুনকে ধর্ষণের পর হত্যা করে আসামি আবুল হোসেন। এ বিষয়ে মামলা দায়েরের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাকিলা সিদ্ধি, 71। বর্ষা মৌসুম শুরু হলেও লক্ষ্মীপুরের মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদী ও সাগরে জাল ফেলেও বেশিরভাগ জেলে খালি হাতে ফিরছেন, যার প্রভাব পড়েছে মাছের বাজারেও। আয় কমে যাওয়ায় ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো জেলে পরিবার। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বছরের এই সময় নদীতে জাল ফেললে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু চলতি মৌসুমে পুরো উল্টো চিত্র। গভীর রাত থেকে নদী ও সাগরে মাছ ধরতে গেলেও অধিকাংশ ট্রলার ফিরছে খালি হাতে। জেলেদের দাবি, যে পরিমাণ ইলিশ মিলছে তা দিয়ে জ্বালানি তেল, বরফ, শ্রমিক মজুরি কিংবা খাবার খরচও উঠছে না। এতে ধার দেনা করে ট্রলার চালাতে হচ্ছে অনেক জেলেকে। জেলেরা বলছেন, 4 দিন ধরে সাগরে থেকেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় পরিবার নিয়ে খুব কষ্টের দিন কাটছে তাদের। মাছ নাই, জেলেরা খুব কষ্টের মধ্যে আছে। যা কিছু মাছ পাওয়া যায় তা সাগরমুখী পাওয়া যায়, তবে মেঘনা নদীতে এখন বর্তমান টোটাল মাছ না বললেই চলে। এখানে এখন না মাছের সিজনে মাছ কিন্তু খুবই কম। গেছে মাছ এক সপ্তাহ বাইশে গেছে, একটা মাছ নদীতে পাইনি। আজকে একটা পাইছি, 800 টাকা বিক্রি করছি। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ শুধু একটি মাছের সংকট নয়, এটি হাজারো জেলের পরিবারের জীবিকা ও স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত। তবে মৌসুমের শুরুতে প্রত্যাশিত ইলিশ না পেলেও সেপ্টেম্বর অক্টোবরে উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি। এতদিন কিন্তু বৃষ্টি হয়নি, আমরা আশা করছি যে বৃষ্টি যদি আরো বাড়ে
এবং মিঠা পানির পরিমাণ বা মিঠা পানির যদি প্রবাহটা বাড়ে তাহলে সাগর থেকে ইলিশের যে জাগ সে জাগটা নদীতে মাইগ্রেট করতে পারবে। লক্ষ্মীপুরের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকায়, আর 1 কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। শাকিলা শম্পা, 71। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। একসময় খাল, বিল, নদী ও হাওরে ছিল দেশীয় মাছের প্রধান উৎস, কিন্তু দখল, ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় কমে যায় দেশীয় মাছের উৎপাদন। তবে গত কয়েক বছরের খাল পুনর্খনন এবং নতুন খাল খনন কর্মসূচির কারণে আবারও ফিরতে শুরু করেছে দেশীয় মাছের প্রাণ। জামালপুর থেকে আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, ঝিনাই ও জিঞ্জিরাম নদী বেষ্টিত এলাকার খাল বিলে এখন শিং, মাগুর, কই, ট্যাংরা, পাবদা, মলা, পুঁটি, খলসা সহ নানা দেশি মাছ মিলছে। এলাকাবাসীরা বলছেন 15 থেকে 20 বছর আগে হারিয়ে যাওয়া অনেক দেশীয় মাছ এখন আবার খাল বিলে দেখা যাচ্ছে। 15-20 বছর মাঝখানে ছিল না, কিন্তু এই মাছগুলো এখন আবার এই পানি আসার কারণে পাওয়া যাইতেছে। খালগুলো দখল মুক্ত করে খননের মাধ্যমে আমাদের দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য নতুন করে ফিরে আসবে। চাইনা দুয়ারি জাল এবং কারেন্ট জালকে একবারে নিশ্চিন্ত করতে হবে। আর মৎস্যজীবীরা বলছেন বর্ষার পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় মাছের উৎপাদন বেড়েছে, ফিরেছে তাদের জীবিকাও। পানি আসাতে এখন অনেক মাছ পাওয়া যায়, দেশি মাছ এখন বেশ বড় বাইরে খাইতে পারতে হয়। মাছ টাছ পাই যাচ্ছি, মোটামুটি সংসার চালাই নিয়ে কোনোরকম চলন যাচ্ছে। পরিবেশবিদদের দাবি, খাল দখলমুক্ত করা, কারেন্ট ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই ইতিবাচক পরিবর্তন টেকসই হবে না। বর্তমান সরকারের কাছে এবং মৎস্য বিভাগের কাছে যে এই খাল এবং জলাশয়গুলো প্রতি গুরুত্ব দেওয়া এবং মাছ চাষের প্রতি এখানে আরো বেশি প্রয়োজনীয়তা অনুভব করা। আর জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, খাল ও বিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হলে দেশি মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা করা সহজ হবে। জেলে ভাইরা যারা সরাসরি মাছ ধরায় এবং মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, খাল খনন বা অন্যান্য খাল খননের মাধ্যমে যদি মাছের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমাদের জেলেদের জালে মাছের সংখ্যা বাড়বে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 5টি বড় খাল পুনর্খননের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও খাল খননের পরিকল্পনা রয়েছে। শাকিলা শম্পা, 71। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।